নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো তোমরা জানো আমি কিন্তু তোমাদের কাউন্সেলিং রিলেটেড কিন্তু বেস্ট হেল্প প্রোভাইড করি। তো আজকে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল আইটিআই কাউন্সেলিংয়ের 5টি মারাত্মক ভুল যেটা কোনোভাবেই করা যাবে না। এই ভুলগুলো যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশান বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের। ওয়েস্ট বেঙ্গল আইটিআই কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সামান্য একটি ভুলের কারণে শুধু পছন্দের ট্রেড বা কলেজ হাতছাড়া হয় না, পুরো অ্যাডমিশন প্রক্রিয়া থেকেই ক্যান্ডিডেট বাতিল হয়ে যেতে পারে। প্রথম জিনিস, একদম স্টার মার্ক। ফর্মে ভুল তথ্য বা ভুল ক্যাটাগরি সিলেক্ট করা, কাস্ট বা কোটা। সমস্যা, অনেকেই ফর্ম ফিল আপের সময় মাধ্যমিকের নাম্বার ভুল লেখে বা নিজের কাছে বৈধ এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট না থাকা সত্ত্বেও সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেয়। এমনটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে তারা মাধ্যমিকের নাম্বার ভুল লেখে এবং নিজের কাছে বৈধ এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট না থাকা সত্ত্বেও সেই কাস্ট বা ক্যাটাগরিতে টিক করে দেয়। যারা এবারেও সেটা করেছো তাদেরকে একবারে ডাইরেক্ট বলছি তোমাদের কিন্তু বাতিল হয়ে যাবে। আজকে যদি ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়েও যায়, ফর্ম ফিল যখন তোমরা অনলাইন তোমরা যখন ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করবে তোমার কিন্তু অ্যাডমিশান বাতিল হয়ে যাবে ভাই, আমি আগেই বলে দিচ্ছি। ফলাফল, সিট অ্যালটমেন্ট হয়তো সেই কোটার ভিত্তিতে তোমার হয়ে যাবে, কিন্তু কলেজে যখন ফিজিক্যাল ভ্যারিফিকেশনের সময় অরিজিনাল সার্টিফিকেটের সাথে তোমার তথ্যের অমিল পাওয়া যাবে তখন সঙ্গে সঙ্গে অ্যাডমিশান বাতিল করে দেওয়া হবে। এই সমস্যাটা প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফেস করে। আমি তাই বারবার বলি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপও করো, কাউন্সিলিংও করো। কখনোই এসসি এসটি বা ওবিসি তুমি দেবে না। তুমি জানো তুমি এসসি এসটি ওবিসি, কিন্তু তোমার কাছে উপযুক্ত সার্টিফিকেট নেই, তাহলে তোমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ফর্ম ফিল আপ করবে। আমি এটা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, যারা এই ভুলটি করেছো তারা কিন্তু খুব বড় সমস্যায় পড়বে, বলে দিলাম। নেক্সট, 2 নম্বর, চয়েস ফিলিংয়ের পর অপশান লক না করা বা সেভ না করা। দেখো তোমাদের এখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হলো, এরপর মেরিট লিস্ট পাবলিশ হবে এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। কাউন্সিলিং শুরু হওয়ার সময় তোমাদের চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? তো চয়েস ফিলিংয়ে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রীর প্রচুর পরিমাণ কলেজ আর ট্রেড তো সিলেক্ট করে নেয়, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সেগুলোকে সেভ এবং চয়েস লক করতে ভুলে যায়। আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি তারা কিন্তু সেভ করতে ভুলে যায় বা চয়েস লক করতে ভুলে যায়। যতই বলা হোক তোমার অটো লক হয়ে যাবে, আমি বলবো যে যেদিন তোমার লাস্ট ডেট চয়েস ফিলিংয়ের তার আগের দিন কিন্তু তোমরা পারলে তোমাদের চয়েসগুলোকে লক করে দাও এবং তুমি যে প্রত্যেকটা চয়েস সাজাবে সেখানে কলেজ অনুযায়ী বা ট্রেড অনুযায়ী সেখানে প্রত্যেকটা চয়েসকে তোমাকে কিন্তু সেভ করে রাখতে হবে। তাই জন্যই তো বলছি আমার চ্যানেলের সাথে জয়েন করে যাও, তাহলে কিন্তু কাউন্সিলিং সম্বন্ধে বেস্ট গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। ফলাফল কি, যদি অনেক সময় সিস্টেম ডেডলাইনের পর অটো লক করে নেয়, ঠিক আছে? এটা আমি যেটা আগে বলছিলাম যে অটো লক বিশেষ ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে টেকনিক্যাল গ্লিচ দেখা যায় এবং এই টেকনিক্যাল গ্লিচের কারণে আনলক করা চয়েসগুলো সেভ হয় না, ঠিক আছে? ফলে প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্টে ক্যান্ডিডেটের নামই আসে না। তোমাদের বলে রাখি, তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের আইটিআই বা পলিটেকনিকের যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া, সেখানে ফেজ কাউন্সিলিং অনুযায়ী রেজাল্ট আসে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। তাই জন্য তোমাদেরকে বলবো, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পাবে না, সেক্ষেত্রে তোমাদের মন খারাপ করার বা ঘাবড়াবার কিছু নেই, তোমরা পরবর্তী ফেজ কাউন্সিলিংয়ে কিন্তু কলেজ পেতে পারো। তোমাদের আগেই বলে দিচ্ছি, যাদের মাধ্যমিকে নাম্বার কম আছে বা যাদের মেরিট লিস্টে অনেক বেশি র্যাঙ্ক আসবে তারা কিন্তু পরবর্তী ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেতে পারো। তাই লাস্ট ফেজ কাউন্সিলিং অবধি এবং স্পট কাউন্সিলিং অবধি তোমাদেরকে ওয়েট করতে হবে। কি বললাম, যে যদি অনেক সিস্টেম থাকে যেখানে ডেডলাইনের পর অটোলক করে নেয়, কিন্তু অনেক ক্ষেত্রে টেকনিক্যাল গ্লিচ দেখার কারণে কিন্তু আনলক করা চয়েসগুলো সেভ হয় না, ফলে প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্টে ক্যান্ডিডেটের নামই আসে না। নেক্সট যাব 3 নম্বর যে ভুলের কথাই বলবো, সেটা হচ্ছে চয়েস সাজানোর ক্ষেত্রে ভুল ক্রম।
বা রং প্রেফারেন্স অর্ডার, যেটা কিন্তু আগের দিন আমি তোমাদের সরোজ এবং বিনোদের উদাহরণ থেকেও বুঝিয়েছিলাম, বন্ধুদের উদাহরণ থেকেও বুঝিয়েছিলাম। সমস্যা কি, অনেকে না বুঝে এমন কোনো ট্রেড বা দূরের কলেজ উপরের দিকে রেখে দেয় 1 বা 2 নম্বরে, যেখানে তারা আদৌ পড়তে চায় না। এটা কিন্তু অনেক স্টুডেন্টের সাথে দেখা গেছে, তারা ভুলভাবে কিন্তু চয়েস ফিলিং করে এবং তার যে পছন্দের ট্রেড বা কলেজ সেটাকে কিন্তু তারা পেছনের দিকে রাখে, মানে চয়েস লিস্টে অনেক পেছনের দিকে রাখে। কিন্তু সেটা করা যাবে না। তোমার পছন্দের এবং বাড়ির সামনের যে কলেজগুলি সেগুলোকে অবশ্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই প্রেফারেন্সে রাখতে হবে। ওকে, কি বলছে, তার ফলাফল কি হয়, যদি উপরের দিকের অপশান অ্যালট হয়ে যায়, ধরো তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, তোমার পছন্দের কলেজ হচ্ছে কিন্তু কলকাতা, আমি বলছি যে তোমাদের পছন্দের কলেজ হচ্ছে তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ঠিক আছে, তোমার ধরো র্যাঙ্ক এসছে 780, তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাও, ঠিক আছে, তুমি তাহলে সেই অনুযায়ী তোমার পেয়ে যাওয়ার কথা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, কিন্তু তুমি কি করলে, তুমি চয়েস লিস্টে প্রথমেই রেখেছো কন্যাপুর গভর্নমেন্ট পলিটেকনিক। তাহলে সেই হিসেবে যদি তোমার চয়েসে ফার্স্টে কন্যাপুর গভর্নমেন্ট পলিটেকনিক থাকে 720 র্যাঙ্কে বা 725 র্যাঙ্কে, তুমি তো সেটাই পাবে। তাই জন্য তোমার 1 নম্বর চয়েস হয়ে গেল, 2 নম্বরে রাখা তুমি তোমার পছন্দের কলেজটি বা ট্রেডটি কিন্তু পেলে না। এটা কিন্তু হয়। যদি উপরের দিকের অপশান অ্যালট হয়ে যায়, তবে নিচের দিকের পছন্দের কলেজগুলি আর পাওয়া যায় না, তখন বাধ্য হয়ে সেই অপছন্দের কলেজেই ভর্তি হতে হয়, না হলে কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে হয়। এই সমস্যা প্রায় প্রত্যেকের। তোমাদের অনেক দাদা দিদিরা আছে যারা এখন পলিটেকনিকে পড়ছে, কোনো ইয়ারে রয়েছে, অথবা আগে তারা কিন্তু পলিটেকনিক পাস করেছে। তো এরকম প্রত্যেকটা দাদা দিদিকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু এই সমস্যাটিতে পড়েছে, ঠিক আছে। তাই তোমরা যাতে এই সমস্যায় না পড়ো, তাই একবারে মেরিট লিস্ট বেরোবার আগেই আমি তোমাদের সেই ভুলগুলোকে ধরিয়ে দিতে চাইছি। ওকে, এডুকেশন কালচার চ্যানেল থেকে এটা একদম এক্সক্লুসিভ ভিডিও চলছে তোমাদের। 4 নম্বর হচ্ছে সিট অ্যালটমেন্টের পর নির্দিষ্ট সময়ে ফি জমা না দেওয়া। সমস্যা, অ্যালটমেন্ট লেটার চেক করার পর অনেকেই ভাবে আমি তো পরের রাউন্ডের জন্য অপেক্ষা করব, তাই এখন ফি দেব না বা কলেজে যাব না। যেই মাত্র তুমি হাতে অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে, সেটা ফার্স্ট ফেজ হোক বা সেকেন্ড ফেজ হোক, অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর তোমার কিন্তু একটা মস্ত বড় ভুল হয়। অনেকে ভাবে যে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করব, এখন ফিও দেব না এবং কলেজেও যাব না। এটা একটা মস্ত বড় ভুল। সিট পাওয়ার পর আপনি যদি নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে অনলাইন সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশান না করান, তবে আপনার সিটটি বাতিল হবেই। এটা ভালো করে শুনো। তোমাদের ধরো ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে তোমার পছন্দের কলেজ তুমি পেয়ে গেছো, তবে তোমাকে কিন্তু নির্দিষ্ট 3-4 দিনের মধ্যে কলেজে গিয়ে তোমার কিন্তু অনলাইনে সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে করে নিতে হবে। যদি তুমি এটা না করো তাহলে তোমার সিটটা কিন্তু বাতিল হয়ে যাবে, পাশাপাশি পরবর্তী সমস্ত রাউন্ড থেকেও তোমার নাম কিন্তু বাদ পড়ে যাবে। কাউন্সিলিং এত সহজ একটা বিষয় নয়, আমি আগেই বলছি, তাই জয়েন করে নাও চ্যানেলটা আমার এখনই। তো এটাই, ডকুমেন্ট ভেরিফিকেশান না করান তাহলে কিন্তু আপনার সিটটা বাতিল হয়ে যাবে, পাশাপাশি সমস্ত রাউন্ড থেকে বাদ পড়ে যাবে। অর্থাৎ এক কথায় এই বছরের কাউন্সিলিং প্রক্রিয়া থেকেই পুরোপুরিভাবে তুমি কিন্তু বাদ পড়ে যাচ্ছ। 5 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে অটো আপগ্রেডেশন প্রক্রিয়া না বুঝে ভুল অপশান সিলেক্ট করা। সরি, সমস্যা, অনেকে সিট পাওয়ার পর সন্তুষ্ট না হলেও ভুল করে অটো আপগ্রেডেশন নো করে দেয়। আবার অনেকে ইয়েস করার পর ভাবে যে আর কোনো কাজ নেই, ফি জমা দেওয়ার দরকার নেই। কি বলছে ফলাফল, নো করলে আপনি আর উপরের দিকের যে চয়েসগুলো পাবেন পাবেন না, বর্তমান সিটেই ভর্তি হতে হবে। আর আপগ্রেডেশন ইয়েস করার পরেও যদি সিট বুকিং ফি জমা দিয়ে ভেরিফিকেশান না করান, তাহলে আপনার নাম কাউন্সিলিং থেকে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। কি বলছি,
যে যদি তুমি নো করো চয়েস ফিলিংয়ে এই অটো আপগ্রেডেশনে, তাহলে তুমি যে কলেজটি পেয়েছো সেই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে। আর যদি অটো আপগ্রেডেশনে ইয়েস করো, তাহলে অটো আপগ্রেডেশনের যে ফি, সেই ফিটা তোমাকে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, সিট বুকিং ফি তোমাকে দিতে হবে এবং ভেরিফিকেশান করতে হবে। তবে গিয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে তোমার সেই কলেজের নাম চেঞ্জ হতে পারে বা সেই কলেজটি তুমি পেতে পারো। এখন কি হবে সেটা বলা মুশকিল থাকে। সতর্কতা কি বলবো, কাউন্সিলিংয়ের সময় ড্যাশবোর্ড নিয়মিত চেক করতে হবে এবং WBSCVTর অফিসিয়াল ডেডলাইনগুলো মেনে চলতে হবে, কারণ অফিসিয়াল ডেডলাইনগুলোতে পুরো ডেট বাই ডেট বিস্তারিত সেখানে লেখা থাকে। কাউন্সিলিংয়ের সময় এক মুহূর্তের জন্য কিন্তু অন্যমনস্ক থাকলে হবে না। কাউন্সিলিংয়ের উপর নির্ভর করে তোমার অ্যাডমিশান। ঠিক আছে, একটি ডেট মিস হওয়া মানে কিন্তু পুরো বছরের একটা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। অনেকেই বুঝতে চায় না, যদি কাউন্সিলিংয়ে তোমার ভুল হয়ে যায়, যদি কাউন্সিলিং প্রক্রিয়ায় এরকম মারাত্মক ভুলগুলি তুমি করো, তাহলে তোমাদের কিন্তু আর সে বছরে কলেজে ভর্তি হওয়া হবে না। তাই জয়েন করে নাও আমার চ্যানেলটি, তবে কিন্তু তোমাদের প্রত্যেকটাতে হেল্প পাবে। ধন্যবাদ।